নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব মতি নন্দীর লেখা গল্প এক ধরনের অসুখ। দয়ানন্দ খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন এইভাবে: জীবনে সুপ্রতিষ্ঠিত হিন্দু আত্মীয় স্বজনহীন যে কোনো জাতির মেয়েকে বিবাহেচ্ছুক, পাত্রী স্বয়ং পত্র লিখুন। ঠিকানা ছিল বক্স নম্বরে। 3 দিন পরে কাগজের অফিস থেকে দয়ানন্দ 46টি চিঠি নিয়ে আসে। অফিস ছুটির পর মনুমেন্টের কাছে মাঠে বসে একে একে চিঠিগুলি পড়ে। 3টি বেছে রাখে। একটি চিঠি সন্তানহীনা বিধবার। স্বামী মারা যাবার পর একমাত্র ছেলেটি 3 বছরের হয়ে মারা যায়। এখন স্কুল শিক্ষিকা, গ্র্যাজুয়েট। লিখেছে, থাকি শ্বশুর বাড়িতে। দেওর বিয়ে করেছে, ভালো চাকরি করে। এ বাড়িতে আপাতত আমার প্রয়োজন ফুরিয়েছে। বাপের বাড়িতে সৎমা। আমার বয়স 28। বিয়ে হয়েছিল 18 বছর। সেই স্মৃতি আর কিছুই মনে নেই। দয়ানন্দ ভাবল বিধবা, অন্য পুরুষের বাচ্চাও পেটে ধরেছে। তবু চিঠিটায় কেমন মায়া রয়েছে, টানছে। প্রায় বাল বিধবাই বলা যায়। তার উপর সন্তান হারিয়ে হাড় ভাঙা খাটুনি খেটে শোকে তাপে এতগুলো বছর কাটিয়ে বিয়ে বসতে চাইছে। শ্বশুর বাড়িতে নিশ্চয়ই ভালো ব্যবহার করে না। বাপের বাড়িতে গেলে নির্ঘাত হাঁড়ি ঠেলে আর সৎ ভাই বোনদের মানুষ করতে করতে একদিন শুকিয়ে মরে যাবে। উদ্যোগী হয়ে বিয়ে দেবারও কেউ নেই। এইসব মেয়েদের মধ্যে স্নেহ, প্রেম, মমতা বেশি থাকে, তাই তো দরকার। দ্বিতীয় চিঠিতে লেখা, আমরা 9 ভাই বোন। বাবা 650 টাকা মাহিনা পান। 2.5 বছর পর রিটায়ার করিবেন। বড় বোনের বিবাহ হইয়াছে। ভগ্নিপতি স্কুল শিক্ষক। মেজ বোনেরও বিবাহ হইয়াছে, লাভ ম্যারেজ। বাবা কোনো বাধা দেন নাই। আমি সেজ। ক্লাস 7 পর্যন্ত পড়িয়াছি। বয়স 24। সংসারের কাজ আমিই করি। মা হাঁপানিতে ভুগিতেছেন। আমি সুন্দরী। দয়া করিয়া যদি বিবাহ করেন তাহা হইলে খুবই উপকার হয়। প্রণাম জানিবেন। চিঠিতে এক জায়গায় কাটা, ভুগছেনটাকে কেটে ভুগিতেছেন লেখা। দয়ানন্দ ভাবল, কাজটা কার? সম্ভবত বাবা রিভাইজ করে দিয়েছে। লিখেছে ক্লাস 7 পর্যন্ত পড়েছে, অর্থাৎ 4 হবে। 24 বছরটা নির্ঘাত 26। হোক, এইসব মেয়েরা একটু বোকা ধরনের হয় বটে, কিন্তু অল্পেই সন্তুষ্ট হয়ে থাকে। আমার মতে গেরস্থ লোকের পক্ষে এই ভালো। অন্তঃকরণ সাদা হবে, অসুখ বিসুখের ঝামেলা থাকবে না, সেবা যত্ন করবে মন দিয়ে। লিখেছে, আমি সুন্দরী। কি ছেলে মানুষ! বোধহয় রংটা ফর্সা আর মাথায় চুল খুব। মায়ায় মমতায় দয়ানন্দর বুক ভারী হয়ে উঠল। তৃতীয় চিঠি দয়ানন্দকে লোভে ফেলল। লিখেছে, 18 বছরের এক কলেজের মেয়ে। সাক্ষাতে সব বলবো। আপনার সাথে কোথাও কি দেখা হতে পারে? বেশি কথা লেখেনি। ঠিকানা দিয়েছে কাঁচরাপাড়ার। দয়ানন্দ এক কথায় চিঠিটাকে নাকচ করে দিতে পারে। শুধু বয়স আর বিদ্যে বুদ্ধির বহর দিয়ে তার কি হবে? কেন বিয়ে করতে চায় সেটাই লেখেনি। সাক্ষাতে সব বলবে। কেন? চিঠিটা লিখে দিলেই তো পারত। গোলমাল আছে। তাহলে আর একে দিয়ে কি হবে? বিয়ে করে তো আরও গোলমালে পড়তে হবে। কিন্তু অন্য কিছুও তো হতে পারে। কৌতূহল দয়ানন্দকে নাকানি চোবানি দিতে শুরু করেছে। স্কুল ফাইনালটা তো পাশ করা, তাহলে চাকরিও তো খুঁজে পেতে করতে পারে। নাকি বাড়ির অবস্থা ভালোই, তবে বিয়ে করতে চায় কেন? লটঘট করছে। সামাল দিতে একটা স্বামীর দরকার। দয়ানন্দ ভাবল, খুব বেঁচেছি। ভাগ্যিস মনে পড়ল, তাহলে নরক যন্ত্রণা ভোগ করতে হতো।
রবিবাবু সেদিনও তো একটা গল্প বলল, তাদের পাড়ার এক ছোকরা শেষমেশ আত্মহত্যাই করে ফেলল। বউটার খুব চটক ছিল। বিয়ের পরও কলেজের ছেলে বন্ধুরা আসতো। দয়ানন্দ আন্দাজ করতে পারে 18 বছরের এই কলেজে পড়া মেয়েটা নিশ্চয়ই চটকদার। ছেলে বন্ধু টন্ধু তো আছেই, তবে বিজ্ঞাপন দেখে বিয়ে করতে চাইছে যখন, বাড়িতে বাপ মা হয়তো নেই, কিংবা কোনো আত্মীয়ের পোষ্য, জোর করে টাকার লোভে বিয়ে দেওয়া যায়, যাকে বলে মেয়ে বিক্রি, সেরকম কেস নয় তো। দয়ানন্দর মাথা তালগোল পাকিয়ে গেল। অনেকক্ষণ বসে সে ভাবল। এদিকে গড়ের মাঠে সন্ধ্যা নেমে আসছে। ক্লাবের মালিরা ক্রিকেট পিচ জলে ভিজিয়ে খুঁটি পুঁতে ঘিরে দিয়েছে। আশেপাশে কিছু লোক বসে, কেউ একা, কেউ বা আড্ডায়। ঠিকমতো শীত এখনো পড়েনি। দয়ানন্দ দিকে তাকাতে তাকাতে একটি স্ত্রীলোক দুবার ঘুরে গেল। কালো ওভারকোট গায়ে পাইচারি করছে পুলিশ। চাওয়ালাকে ডাকার ইচ্ছে হচ্ছিল, বরং মেশে গিয়ে খাবো, এই ভেবে দয়ানন্দ উঠে পড়ল। হিম লাগানোটা ঠিক হচ্ছে না, শ্লেষার ধাত। মাথায় র্যাপার মুড়ি দিয়ে সে ছুটল ট্রামের উদ্দেশ্যে। গলির মধ্যে মেস। 30 বছরের এই বাড়ি। দয়ানন্দ আছে 27 বছর, সব থেকে পুরনো বোর্ডার, তাই ম্যানেজারের পরেই ওর খাতির। আলাদা ঘর, যার কারোর নেই। ঘরে ঢুকে আলো জ্বেলেই দয়ানন্দ শুয়ে পড়ল। রাত্রে খাবার যেমন ঢাকা তেমনই রইল। একবার শুধু উঠেছিল কাঁচরাপাড়ায় চিঠি লেখার জন্য। শনিবার যা কখনই করে না, দয়ানন্দ আজ তা করে বসল। পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে অফিসে গেল। অফিস থেকে ঠিক 2টোয় বেরিয়ে গুটি গুটি এসে পৌঁছল ময়দানে। যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিস্তম্ভের চাতালে দাঁড়িয়ে চারপাশে মন দিয়ে তাকালো। স্তম্ভের গায়ে হাতখানেক চওড়া ব্লক, একটু নিচে সিঁড়ির ধাপ। রুমাল দিয়ে বার কয়েক ঝেড়ে সে বসল। সামনের জমিতে কিশোরদের গুটি 5-6 দল ক্রিকেট খেলছে। ওপাশে কাঠের তক্তায় ঘেরা মাঠ। পানওয়ালা দয়ানন্দের কাছে এসে শুধিয়ে গেল। না, পান সিগারেট সে জীবনে ছোঁয়নি। বাদামওয়ালা যাচ্ছিল, তাকেই ডাকল। কটা বাজল? দয়ানন্দ ঘড়ি ব্যবহার করে না। ঘাড় ফিরিয়ে চৌরঙ্গিতে মেট্রোপলিটনের বাড়ির গম্বুজের ঘড়িতে সময়টা দেখতে চেষ্টা করল। ঠিক বোঝা গেল না, বোধহয় 2:30। সময় দেওয়া আছে 3টায়। এলে এদিক দিয়ে আসতে হবে, শিয়ালদা থেকে ধর্মতলা, তারপর হাঁটতে হাঁটতে এখানে। একটু দূরেই হয়ে গেল, তবে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। বাদাম খেতে ভালো লাগছে না, গলা শুকিয়ে টান ধরেছে। দয়ানন্দ চাওয়ালার খোঁজে চারিধারে তাকালো। একটু দূরে টেবিলে সোডা লেমনেডের বোতল সাজানো দোকান। গিয়ে খেয়ে এলে হয়। ইচ্ছে সত্ত্বেও দয়ানন্দ উঠল না। শরীরটা আলগা লাগছে। দেহের ভিতর ঝনঝন করে হাড়ের জোড়াগুলো খুলে পড়েছে। ঘাড় ঘুরিয়ে আবার সময় দেখতে চেষ্টা করল। 2:30 যেন মনে হচ্ছে। পাঁচিলের ওপরে দুধারে হেঁর মাথা 2 সৈনিক, কুচকুচে কালো রং পোশাকেরও। দেহের সামনে 2টি হাত, তালু জমির দিকে ফেরানো। মুখ নামানো রাইফেলের বাঁট ধরা ছিল ওই তালুতে। দুজনেই অস্ত্রহীন। রাইফেল দুটো কেউ চুরি করে নিয়ে গেছে। ফুরফুরে হাওয়া আসছে গঙ্গার দিক থেকে। আজ আর আলোয়ান সঙ্গে নেই। খোলা রোদে হাওয়া এখন মন্দ লাগছে না। ছেলেদের এবং দ্রুত বাঁক ফেরা মোটর টায়ারের কুচ্ছিত চিৎকার ছাড়া স্থানটিতে কোনো কোলাহল নেই। খোঁড়াতে খোঁড়াতে একটি ছেলে চাতালে বসল। বল লেগেছে। ট্রানজিস্টার হাতে এক পথিক মাঠ পেরোচ্ছে। রাজ্যপাল ভবনের ফটকে পিস্তলধারী পুলিশ আনমনে আকাশে তাকিয়ে। বহুদূর থেকে একবার সম্মিলিত উল্লাস ধ্বনি ভেসে এলো। কোনো মাঠে কেউ হয়তো আউট হলো। চোখ বুজে এসছিল দয়ানন্দর। খটখট আওয়াজে চোখ মেলল। পেছন দিকে চাতাল দিয়ে কেউ আসছে। আড়ষ্ট হয়ে সামনে তাকিয়ে রইল সে। আওয়াজটা কাছে এসে থামল। আর সেই মুহূর্তে দয়ানন্দর মনে হলো, কি দরকার ছিল চিঠি দেবার, কি দরকার ছিল বিজ্ঞাপন দেওয়ার। বেশ তো দিনগুলো এক এক রকম করে কেটে যাচ্ছিল, বেশ তো কেটে যাচ্ছিল। লোভী কামুক ঠিকই হয়েছে।
নিজেকে ধিক্কার দিতে দিতে মরিয়া হয়ে দয়ানন্দ চোখ ফিরিয়ে তাকালো। শুকনো আলুর খোসার মতো দোমড়ানো মুখ এক যুবক, হাতে সেলসম্যানদের ব্যাগ, দাগ ধরা সাদা প্যান্ট, সবুজ শার্ট। দয়ানন্দকে তাকাতে দেখে সেও তাকালো। অত্যধিক ধূমপানে ঠোঁট কালো, বাঁ হাতের উল্কিতে নামের আদ্যক্ষর, মাথায় প্রচুর চুল। দয়ানন্দর কাছে ধুলোর ওপরই বসল, পা দুটো ছড়িয়ে ব্যাগটা মাথায় দিয়ে আধশোয়া হল। চোখ বুঝল। দয়ানন্দ হালকা হয়ে গেল। গোটা শরীরই জমাট বেঁধে গেছিল। এবার ঝুরঝুর করে ভেঙে পড়তে শুরু করল। একটা বল চাতালে পড়ে লাফাতে লাফাতে আসছে। দয়ানন্দ পা এগিয়ে দিল আটকাবার জন্য। আটকাল না, জুতো ঘেঁষে স্তম্ভের গায়ে ধাক্কা দিল। সেলসম্যান চোখ খুলল। কটা বাজে আপনার ঘড়িতে? লোকটা হাত তুলে দেখে বলল, 3:05। দয়ানন্দ চারপাশে তাকালো। রাস্তা পার হবার জন্য দুটো মেয়ে দাঁড়িয়ে। এদের মধ্যে কেউ কি? না, ওপারে ইডেন গার্ডেনে যাচ্ছে। আর একটা মেয়ে একা মন্তর গতিতে চলেছে। ওই কি? এবছরে কোনো টেস্ট ম্যাচ নেই। সেলসম্যান কথা বলছে। দয়ানন্দ মুখ ঘুরিয়ে ওর দিকে তাকালো। তাই বুঝি? ছোকরা অবাক হলো যেন, ভারী কিশোরে বলল, প্রত্যেক বছরই দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, এক বছর বাদ গেলে কেমন যেন লাগে। দয়ানন্দ রাস্তার ওপারের মেয়েটিকে লক্ষ্য করছিল। হাঁটতে হাঁটতে দূরে চলে গেল। খারাপ লাগে। ছোকরা হাসল। সেই 48-এ গডার্ডের ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে দেখছি, মারাত্মক নেশা। দেখুন না, কাজকর্ম নেই, পা দুটো ঠিক মাঠে টেনে আনল। ছোকরা সেলসম্যানই বটে, গায়ে পরে বকবক শুরু করেছে। এক বিহারি পরিবার ছোকরাটির কাছে ঘেঁষে বসল। শহরের দ্রষ্টব্য স্থানগুলি দেখে ফিরছে। এত কাছে বসাটা ওর খুব অপছন্দ লেগেছে, তাই দয়ানন্দের দিকে কিছুটা সরে গেল। অদ্ভুত ভাইটালিটি। ট্যাঁকে বাচ্চা নিয়ে জাদুঘর থেকে চিড়িয়াখানা পর্যন্ত গোগ্রাসে দেখে বেড়াবো। আমরাও ছোটবেলায় এরকম ছিলাম। সব দেখা জানা হয়ে গেলে সময় কাটানোটা যে কি বিশ্রী ব্যাপার। এতক্ষণে দয়ানন্দ কথা বলল। অনুমোদনের ভঙ্গিতে ছোকরা ঘাড় নাড়ল, বিশেষত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এবার দয়ানন্দ ঘাড় নাড়ল। বিহারি পরিবারের কনিষ্ঠ সভ্যটি চিৎকার শুরু করেছে। কর্তাটি ওকে থামাতে কোলে নিয়ে লিমনেডের রঙিন বোতলের শাড়ি দেখিয়ে ব্যস্ত রাখছে। অবশেষে ঝালমুড়িওয়ালাকে ডাকল। অবশ্য যারা ফ্যামিলি মান, ছেলে মেয়ে ঘর সংসার করে, তারা সময় কাটিয়ে দেয়। দয়ানন্দর এই মন্তব্যের কোনো জবাব এলো না। ছোকরা হাতঘড়ি দেখে পা দুটো ছড়িয়ে দিল। একটু যেন শীত করছে। ইডেনের দেবদারুর ছায়া লম্বা হয়ে ছুটে যাচ্ছে। পথচারীদের সংখ্যা বাড়ছে না। ময়দানের এই দিকে বেশি লোক বেড়াতে আসে না। কটা বাজে? ছোকরা শুনতেই পেল না। স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে কিছু ভাবছে। মেট্রোপলিটনের ঘড়ি দেখবার জন্য দয়ানন্দ ঘাড় ফেরাতে গিয়েই হাসপাতালের আউটডোরে ঝিমোয় বা মিছিলের স্লোগানে গলা দেয় বা ফেরিওয়ালার কাছ থেকে ধার করে জিনিস কেনে, এমন এক পরিচিত চেহারা দেখতে পেল। জাম রঙের পাট ভাঙা তাঁতের শাড়ি, হাতে ঝোলানো পশমের স্কার্ফ, খাটো হাতের ব্লাউজ। কখন এসে দাঁড়িয়েছে কে জানে। এক দৃষ্টে কিশোরদের এলেবেলে ক্রিকেট খেলা দেখছে। ঘড়ি দেখার প্রয়োজন ফুরিয়ে গেল। দয়ানন্দ বুঝতে পারল এ সেই। এমনভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে যেন কেউ জিজ্ঞাসা করলেই বলবে, এই তো, এই মাত্র। অদ্ভুত শব্দ করে সেলসম্যান চোকরা হাই তুলল। মেয়েটি ঘাড় ফিরিয়ে তাকালো। ট্রাম বাসের ভিড়টা বোধহয় এখন কমেছে, শনিবার তো। ছোকরা নির্লজ্জ। দয়ানন্দ সামনে তাকালো। কিছুক্ষণ পরে ডান দিকে। চোকাচুকি হতে মেয়েটি খেলা দেখতে শুরু করল। দয়ানন্দ আর খেই পাচ্ছে না। এবার কি করা উচিত? কাছে গিয়ে কি বলবে, আমি সেই বিজ্ঞাপনদাতা, আপনাকে আসতে বলেছি? নাকি ও নিজেই এসে বলবে, আমিই সেই যাকে আসতে বলেছিলেন?
কিন্তু ও আমাকে চিনবে কি করে? আমারই যাওয়া উচিত। কিন্তু একটা অপরিচিত মেয়ের কাছে গিয়ে কথা বললে এই ছোকরা কী ভাববে? বলটা কিছু দূর গিয়ে গড়িয়ে চলে যাচ্ছিল। ছোকরা লাফিয়ে উঠে গিয়ে ধরল। একদল ছেলে চিৎকার করছে, এদিকে ছুঁড়ে দিন, আমাদের বল। বলটা ও ছুঁড়ল। দূরে ঘেরা মাঠের কাঠের বেড়ায় গিয়ে বলটা লাগল। শব্দটা পাওয়া গেল মুহূর্ত কয়েক পরে। একটি ছেলে বল আনতে ছুটল, আর একজন জোরে গালি দিল। উপকার করলুম কি না তাই ধন্যবাদ জানালো। আজকালকার ছেলেদের নেচারটা দেখলেন তো? দয়ানন্দ লক্ষ্য করল ছোকরার কথায় মেয়েটি মুখ টিপে হাসল। কী উপকারটা করলেন? এমনই ছুড়লেন যে বল কুড়োতে আবার ওদের ছুটতে হলো। দয়ানন্দের কথায় ছোকরা অপ্রতিভ হলো। ভাবটা কাটিয়ে উঠতে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনার ডান দিকে লক্ষ্য করেছেন? দয়ানন্দ মুখ ঘুরিয়ে মেয়েটিকে দেখল একবার, ঠায় এক জায়গাতেই দাঁড়িয়ে। ব্যাপার বুঝছেন? দয়ানন্দ মাথা নাড়ল। ছোকরা আরেকটু কাছে সরে এলো। এসব হলো পার্টিশানের ফল। আগে কিন্তু এসব দেখিনি। সেই 48 থেকে তো ময়দানে যাতায়াত করছি। ময়দানে আর ভদ্রলোকদের আসার উপায় নেই। ঠিক বুঝলাম না কি বলতে চাইছেন। দয়ানন্দ যা শুনল তার অর্থ পরিষ্কার, তবু মুখ থেকে কথাগুলো বেরিয়ে এলো। ছোকরা অল্প বিস্তর আহত বোধ করছে। এমন সোজা ব্যাপার না বুঝতে পারায় দয়ানন্দকে সে আস্ত নির্বোধ ঠাউরে বলল, ভদ্রমেয়েদের পোশাক কি এই রকম হয়? ভালো করে তাকিয়ে দেখুন। চোখে চোখ রেখে দয়ানন্দ বলল, পরিষ্কার করে বলুন। স্বরে কাঠিন্য ছিল। ছোকরা ভ্রু তুলল, কাঁধ ঝাঁকালো। এও যদি না বুঝতে পারেন তাহলে আর কিছু বলার নেই। তবে আমি নিঃসন্দেহ, যদি প্রমাণ চান তাও দেখিয়ে দিতে পারি। দয়ানন্দ চমকে উঠল। ব্যাপারটা কোন পর্যন্ত গড়াতে পারে তা বুঝে ভয় পেল। মেয়েটি সম্পর্কে যতটুকু কথা হয়েছে তাতে ওকে যথেষ্ট অপমান করা হয়েছে। দয়ানন্দর মনে হলো অপমানের অধিকার তো তাদের নেই। ছোকরা কিছু করতে চায়, কত সহজে বলল দেখিয়ে দিতে পারি। খারাপ কিছু করার ক্ষমতা আমরা কি সহজেই না পেয়ে গেছি? এসব কোথা থেকে পেলাম আমরা? কি দাদা, চুপ করে রইলেন যে? কিন্তু আপনার ধারণায় যে অভ্রান্ত, বুঝলেন কিসে? দয়ানন্দর গলা কেঁপে গেল। শরীরের ভিতরটা কাঁপছে। ছোকরাকে কিছু করা থেকে নিরস্ত করতে হবে, এইটুখানি সে বুঝেছে। দেখুন, সেজেগুজে একা এই রকমভাবে কি আমার আপনার বাড়ির মেয়েরা দাঁড়াতে পারে? যদি বেড়াতে এসে থাকে, বেড়াচ্ছে না কেন? কেন এইভাবে আমাদের দিকে তাকাচ্ছে? উত্তেজিত হয়ে ছোকরা গলা চড়ালো। দয়ানন্দ আরও ভয় পেল। চট করে দেখল মেয়েটি ওদের দিকে পিছু ফিরে এক দৃষ্টে সামনে তাকিয়ে। কিন্তু এমনও তো হতে পারে ও অপেক্ষা করছে কারোর জন্য। এইখানেই তার সঙ্গে দেখা করার কথা। কার সঙ্গে দেখা করতে? আমি কি হাত গুনতে জানি যে বলবো? নিশ্চয়ই প্রেমিক টেমিক। হ্যাঁ, হতে পারে। হাসালেন মশাই। এইসব ক্ষেত্রে প্রেমিকরাই 2 ঘন্টা আগে এসে পায়চারি করত। আপনার যদি এরকম হতো? কথায় কথায় যেন ছোকরা অনেকটা থিতিয়ে এসেছে। এইভাবে কথার জালে যদি ধরা দেয়, দয়ানন্দ ভাবল, তাহলে আটকে রাখা যায়। ততক্ষণে নিশ্চয়ই মেয়েটিও চলে যাবে। এখনও চলে যাওয়াই ভালো। আমার হলে, ধরুন বাইরে থেকে আসছে, ট্রেন লেট করলো, এটা মোটেই আনন্যাচারাল ব্যাপার নয়। তাছাড়া অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কে জানে, যার জন্য অপেক্ষা করছে সে হয়তো কোনো হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে পড়ে আছে। কোয়াইট ন্যাচারাল, কিন্তু এসবই অনুমান। দয়ানন্দ রেগে উঠল। আমারটা অনুমান আর আপনারটাই যথার্থ না? আমাদের টিকে থাকার মতো এত বড় একটা সত্যি ব্যাপার, সেটাও কি অনুমানের উপর নির্ভর করে নয়? সব ব্যাপারই যে আমরা জেনে গেছি বা আমাদের চোখের সামনে ঘটবে এমন কোনো কথা নেই। অনুমানে বুঝতে হয়, আর তাতেই প্রমাণ হয় আমরা কে কতটা শিক্ষিত, সভ্য। ঠকঠক করে দয়ানন্দর বাইরের শরীরটা কাঁপছে। আরও অনেক কথা ভেতরে দাপাদাপি করছে। ফলে 2 চোখ বিস্ফোরিত, কপালে চিটচিটে ঘাম। ভালো কথা,
কার অনুমান ঠিক হাতে নাতে প্রমাণ হয়ে যাক। কথা শেষ করেই ছোকরা মেয়েটির দিকে তাকিয়ে চোখ মেরে তীক্ষ্ণ শীষ দিল। এসব কি? এসবের মানে কি? দয়ানন্দ ওর কাঁধ দুটো ধরে ঝাঁকাতে শুরু করল। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ছোকরা অত্যন্ত নিষ্প্রিয় স্বরে বলল, অশিক্ষিত, অসভ্য, অনেক কিছুই তো বললেন, তাহলে ওকেই জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা? জবাব না দিয়ে ছোকরা উঠে দাঁড়াতে গেল। না, চিৎকার করে দয়ানন্দ ওর মুখে সজোরে চড় মারল। পাথরের মতো শক্ত হয়ে গেল, শুধু দপদপ করছে রগের পেশি। আমি? দয়ানন্দ উঠে দাঁড়াল। আমিই যাচ্ছি। ওকে কথা বলার সুযোগ না দিয়ে দয়ানন্দ মেয়েটির দিকে এগোল। চিৎকার শুনে মেয়েটি তাকিয়েছিল, চড় মারতে দেখে দু এক পা এগিয়েছিল। দয়ানন্দকে আসতে থেকে থমকে দাঁড়াল। আপনি? হাঁপাচ্ছে দয়ানন্দ। আপনি এখানে কি করতে দাঁড়িয়ে আছেন? মেয়েটির চোখে মুখে বিস্ময় ফুটল। এভাবে এসব জায়গায় খারাপ মেয়েরা দাঁড়ায়। একজনের সঙ্গে দেখা করার কথা, তিনিই আমাকে এখানে আসতে বলেছেন, কিন্তু আপনি গায়ে পড়ে এসব কি বলছেন? ঝাঁঝালো স্বরে মেয়েটি বলল, এরকম জায়গায় যে দেখা করতে বলে তার মতলব মোটেই ভালো নয়। আপনি বদমাশের পাল্লায় পড়েছেন। ওই যে ছোকরাটি যাকে চড় মারলাম, ওই আপনাকে আসতে বলেছে। ওকে আমি চিনি, এইভাবেও অনেক মেয়েকে ভুলিয়ে সর্বনাশ করেছে। আপনি এখনই চলে যান। শুনতে শুনতে মেয়েটির মুখে ভয় ফুটল, চারপাশে তাকিয়ে ইতস্তত করল। দয়ানন্দর মুখের দিকে বারেক তাকাল, তারপর হন হন করে রওনা হলো। দয়ানন্দ পিছন থেকে দেখল ওর কনুইয়ের কাছে আঁচড়ের খড়ি ওঠা দাগ, কোনো এক সময়ে চুলকেছিল। সেলসম্যান ছোকরাটা ব্যাগ হাতে নিয়ে দয়ানন্দর পাশে এসে দাঁড়াল। ওর মুখের ওপর চোখ মেলে বোবা হয়ে রইল দয়ানন্দ। কে ঠিক? জবাব না দিয়ে ভূত পাওয়ার মতো দয়ানন্দ ফিরে এলো যেখানে বসেছিল। পাশে তাকাল। বিহারী পরিবারটি কখন উঠে চলে গেছে। ইডেনের দেবদারু থেকে বাদুড় উড়ল। জাহাজ ভোঁ দিচ্ছে। রাজ্যপাল ভবনের ফটক দিয়ে গুড়গুড় শব্দে মোটর বাইক বেরোলো। যা ঘটল এর জন্য একজনই দায়ী। দয়ানন্দর মাথা নুয়ে পড়ল। একজনই মাত্র দায়ী। আমার মূলে কোথাও পজ ধরে আছে, নয়তো বুক ফুলিয়ে বলা যেত আমিই সেই জীবনে সুপ্রতিষ্ঠিত হিন্দু, আত্মীয় স্বজনহীন, যে কোনো জাতির মেয়েকে বিবাহে ইচ্ছুক, পাজি, বদমাস, জোচ্চোর। আপনার ক্ষমা চাওয়া উচিত। টেনে 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 দয়ানন্দ মাথাটাকে তুলল। দৃষ্টি জুড়ে দাঁড়িয়ে রয়েছে সেই ছোকরা। গালে হাত বুলোতে বুলোতে মুচকি হাসছে, কিলবিল করে নড়ে বেড়াচ্ছে সিগারেটের ধোঁয়া। ধীরে ধীরে মাথাটাকে আবার নুইয়ে দয়ানন্দ বলল, আমাকে ক্ষমা করুন। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন মতি নন্দীর লেখা গল্প এক ধরনের অসুখ। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।